নমস্কার, আজকে কথা বলবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আমাবস্যার গান এই উপন্যাসটি নিয়ে। তো এই উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় হলো ভারতচন্দ্র রায়গুণাকরের জীবনী। জীবনী এই কারণে বলছি যে এখানে ভারতচন্দ্রের জীবনের সমস্ত পুঙ্খানুপুঙ্খ কাহিনী বিবরণ সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই উপন্যাসের শুরুতেই দেখা যাচ্ছে যে ভারতচন্দ্রের পিতা নরেন্দ্র নারায়ণ ভুরসুট পরগনার পেরো গ্রামের একরকম সম্ভ্রান্ত পরিবার, মানে জমিদার শ্রেণীর মানুষ। তার কনিষ্ঠ পুত্র হচ্ছে ভারতচন্দ্র। দেখা যাচ্ছে নরেন্দ্র নারায়ণের সঙ্গে বর্ধমানের রানী বিষ্ণুকুমারীর সঙ্গে একরকম বচসায় জড়াচ্ছে। এবার তার কারণে বিষ্ণুকুমারী বর্ধমান থেকে সৈন্য পাঠিয়ে এদের পরিবারকে, মানে নরেন্দ্র নারায়ণ পরিবারকে সর্বশান্ত করে দেয়, জমি ভিটা সবকিছু হারায়। কিন্তু পরবর্তীতে আবার সেটা সন্ধিতে পরিণত হয়। এই সময় ভারতচন্দ্র রামচন্দ্র মুন্সি নামক এক পণ্ডিতের কাছে ফার্সি শিখতে যায়, আর এই সময়ই হচ্ছে তার লেখা সত্যপীরের পাঁচালী। ফার্সি শেখার পরে ভারতচন্দ্র পুনরায় ফিরে আসে পিতৃগৃহে এবং সেখানে এসে দেখে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের সঙ্গে মোটামুটি একটা সন্ধিপূর্ণ সম্পর্ক শুরু হয়েছে। তারপরে সেখানে তাকে ভারতচন্দ্রকে পাঠানো হয় ওকালতির জন্য, কিন্তু সেখানে গিয়েও হচ্ছে নানা রকম ষড়যন্ত্রের শিকার হয়ে কারারুদ্ধ হয় এবং ব্রাহ্মণ তাই কারার বাসে থাকার সময় হচ্ছে যারা প্রহরী থাকে, প্রহরীরা তাকে সেখান থেকে পালাতে সাহায্য করে। এবার পালিয়ে সে শাক্ত থেকে বৈষ্ণব ধর্মে, মানে বৈষ্ণবদের আদর্শে নিজেকে বিভিন্ন জায়গায় যেমন পদব্রজে বেড়ায় বৈষ্ণবীরা, তীর্থক্ষেত্রে বেরিয়ে পড়ে। তারপরে ভারতচন্দ্র ফরাসডাঙ্গায় ইন্দ্রনারায়ণের গৃহে একরকম ঠাঁই পায় এবং সেখান থেকে ইন্দ্রনারায়ণের বন্ধু সম রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হয়। তারপর হচ্ছে কৃষ্ণচন্দ্রের দরবারে স্থান পায়, মানে নবরত্নের মতনই। তো এইখানে এই উপন্যাসটা একটা ভালো জিনিস দেখলাম যে এখানে কি নেই সেই সময়ের। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকে নতুন মঙ্গল কেন বলা হয়? মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের সঙ্গে তুলনা করা হয়েছে, সেটাকেও নতুন মঙ্গল বলা হতো। তো এখানে কেন বলা হচ্ছে এই জিনিসটা কিন্তু এখানে ধরা পড়বে। এছাড়াও এখানে রয়েছে মুর্শিদাবাদে সেই সময় হচ্ছে অরাজকতা, সিরাজের সিংহাসন নিয়ে কৃষ্ণচন্দ্র, জগৎ শেঠ, তারপর হচ্ছে রাজবল্লভ, কৃষ্ণবল্লভ, উমির চাঁদ, এদের একটা ষড়যন্ত্র চলছে যাতে আলীবর্দীর পরবর্তীতে সিরাজউদ্দৌলা যাতে সিংহাসনে না বসে। এই ষড়যন্ত্রগুলো অল্প বিস্তর আলোচনা হয়েছে। প্লাস এই সভাতে ভারতচন্দ্রের সঙ্গে সঙ্গে আরেকজন ছিল, সেটা হলো গোপাল ভাঁড়। এই গোপাল ভাঁড়ের সঙ্গে একরকম ডিবেট যে চলতো, সেই ব্যাপারগুলো এখানে দারুণভাবে ব্যাখ্যা হয়েছে। তো এই উপন্যাসটা প্রত্যেকটা ছাত্রদের পড়া উচিত যারা বর্তমানে ফার্স্ট সেমিস্টার দিকে পড়ছে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেও ভারতচন্দ্রের অন্নদামঙ্গল থেকেই থাকে। তো অন্নদামঙ্গল তো সাধারণ একটা কাহিনী রয়েছে, শিব পার্বতীর বিবাহ থেকে শুরু করে সতীর দেহত্যাগ, রতি বিলাপ, মদন ভস্য, ভবানন্দ মজুমদারের কাহিনী, ঈশ্বর পাটনির কাহিনী। এর সঙ্গে সঙ্গে এই উপন্যাসটা যদি পড়া হয় তাহলে ভারতচন্দ্রের জীবনীটা পুঙ্খানুপুঙ্খভাবে জানা যাবে। আর বাংলা সাহিত্যের সমস্ত স্টুডেন্ট যারা প্রথম বর্ষ থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এই উপন্যাসটা বিশেষভাবে জরুরি।